গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি। পড়ছি এর ষষ্ঠ পর্ব। সকালে নিতাই যখন উঠিল তখন তাহার জিভের ডগা হইতে বুকের ভিতর পর্যন্ত তেতো হইয়া উঠিয়াছে, কপাল হইতে পায়ের নখ পর্যন্ত জ্বালা করিতেছে। নিজের নিঃশ্বাসেরই একটা বীভৎস দুর্গন্ধ নিজের নাকে আসিয়া ঢুকিতেছে। সর্বাঙ্গ যেন ক্লেদাক্ত উত্তাপে উত্তপ্ত, বিষে বিষাক্ত। শীতের প্রারম্ভে তাহার উপর সকালবেলা, এই শীতের সকালেও তাহার মৃদু মৃদু ঘাম হইতেছে। মাথার মধ্যে অত্যন্ত রূঢ় একটা যন্ত্রণা। সমস্ত চেতনা যেন গ্রীষ্ম দ্বীপ্রহরের মতো উত্তপ্ত মাঠের ধুলায় আচ্ছন্ন আকাশের মতো ধূসর এবং মাঠের মরীচিকার মতো কম্পমান। পেট জ্বলিতেছে, বুক জ্বলিতেছে, ভিতরটা শুকাইয়া যেন কাঠ হইয়া গিয়াছে। বসন্ত ঘরের মধ্যে ছিল, সে আপন মনে অন্য কাজ করিতেছিল। কয়েকদিনের বসবাসের জন্য তৈরি খড়ের ঘর, সেই ঘর সে গোজগাজ করিয়া পরিপাটি করিয়া সাজাইতে অকস্মাৎ ব্যস্ত হইয়া উঠিয়াছে। ভোরে উঠিয়াই ঘরকন্যার কাজগুলা যেন তাহাকে দুই হাত মিলিয়া হাতছানি দিয়া ডাকিয়াছে। মেলায় সে কয়েকখানা ছবি কিনিয়াছিল, নূতন আমলে সাধারণ দেশীয় লঘু রুচি শিল্পীদের হাতের বিলাতি বর্ণ সমাবেশে আঁকা জার্মানিতে ছাপা রাধাকৃষ্ণের প্রেমলীলার ছবি, দুখানা উল্লঙ্গ মেম সাহেবের ছবি। ছবিগুলি সে ঘরের বাঁশের খোঁটার গায়ে টাঙাইতেছিল। নিতাইকে উঠিতে দেখিয়া সে মৃদু হাসিয়া বলিল, উঠলে? ওই হাসি এবং ওই প্রশ্নেই নিতাইয়ের আজ রাগ হইয়া গেল। রাঙা চোখে কঠিন দৃষ্টিতে চাহিয়া সে তিক্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। কণ্ঠস্বরের রূঢ়তায় বসন্ত প্রথমটা তাহার দিকে সবিস্ময়ে চাহিয়া রহিল, তারপর হাসিল, বলিল, শরীর খারাপ হয়েছে না? হবে না? প্রথম দিনেই যে মদটা খেলে। মুখ হাত ধোও, চা খাও, খেয়ে চান করো, কাঁচা চা করে দিই, তুমি সেদিন দিয়েছিলে আমাকে, ভারী উপকার হয়েছিল। নিতাই কথার উত্তর দিল না, টলিতে টলিতে বাহির হইয়া গেল। তাহার পায়ের তলার মাটি এখনো যেন কাঁপিতেছে। প্রাত্যকৃত সারিয়া সে যখন ফিরিল তখন সে অপেক্ষাকৃত সুস্থ হইয়াছে। দিঘির ঘাটে মাথার যন্ত্রণা উপশমের জন্য বারবার মাথা ধুইয়া ফেলিয়াছিল। ভিজা চুল হইতে তাহার সর্বাঙ্গে জলধারা ঝরিতেছিল। সে ধারাগুলি পড়িতেছিল যেন উত্তপ্ত লোহার পাত্রে জলবিন্দুর মতো। বসন্ত তখন একগাদা কাপড় লইয়া কাচিবার জন্য বাহির হইতেছিল। নিতাইকে দেখিয়া সে কাপড় রাখিয়া তাড়াতাড়ি চা করিয়া দিল। লেবুর রস দিয়া কাঁচা চা নিতাইয়ের বড় ভালো লাগিল। চায়ের বাটিটা শেষ করিয়া সে আবার ঘরের মেঝের বিছানায় খড়ের উপরেই শুইয়া পড়িল। শুইবা মাত্র নিতাই আবার ঘুমাইয়া পড়িয়াছিল। ঠিক ঘুম নয়, অশান্ত তন্দ্রা। তাহারই মধ্যে নিতাই শুনিতে পাইল বসন্ত বলিতেছে, খড়ের উপরেই শুলে? সে চোখ মিলিয়া চাহিল। একগাদা ভিজা কাঁচা কাপড় কাঁধে ফেলিয়া আপাদমস্তক সিক্ত বসন্ত দুয়ারের গোড়ায় দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছে, ওঠো, একটা মাদুর পেতে একটা বালিশ দি। ও ভাই নির্মলা, তোর দাদাকে একটা মাদুর আর একটা বালিশ দিয়ে যা, আমার সর্বাঙ্গ ভিজে। নিতাই চোখ বুজিয়া জড়িত কণ্ঠে বলিল, না। বসন্ত এবার আসিয়া তাহার হাত ধরিয়া আকর্ষণ করিয়া শাসনের সুরে বলিল, না নয়, ওঠো ওঠো। নিতাই এবার উঠিয়া বিস্ফারিত চোখে বসন্তর দিকে চাহিল। কই দাদা কই? বলিয়া হাসি মুখে নির্মলা মেয়েটি আসিয়া ঘরে ঢুকিল। সযত্নে মাদুর ও বালিশ পাতিয়া দিতে দিতে বলিল, ওহ দাদা আমার, আচ্ছা দাদা, যে গান কাল গেয়েছ। নিতাইয়ের এতক্ষণে গত রাত্রের কথা মনে পড়িল। মস্তিষ্কের মধ্যে একটা বিদ্যুৎ চমক খেলিয়া গেল। এই মুহূর্তে ও ওপাশের খড়ের ঘর হইতে দলের নেত্রী প্রৌঢ়া বাহির হইয়া আসিল। বাবা আমার উঠেছে। পর মুহূর্তে সে শিহরিয়া বলিয়া উঠিল, ও মা গো, তোর কি কাণ্ড বসন! এই কদিন জ্বর চিরেছে, আর আজ এই সকালেই তুই এমনি করে জল ঘাঁটছিস। মৃদু হাসিয়া বসন্ত বলিল, সব কাঁচতে হলো মাসি, এইবার চান করব। কাঁচবার কি দরকার ছিল? নির্মলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল, পিরিতি সামান্য নয় মাসি, দাদাকাল বমি করে বিছানাপত্র ভাসিয়ে দিয়েছে। প্রৌঢ়াও এবার মৃদু হাসিল। বসন্তকে বলিল, যা যা, ভিজে কাপড় রেখে চান করে আয়, কাপড় ছেড়ে বরং ওগুলো মেলে দিবি। দুই চোখ বিস্ফারিত করিয়া নিতাই প্রশ্ন করিল, আমি বমি করেছি? নির্মলা আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ঘাড় হেট করিয়া নিতাই ভাবিতেছিল, ঘরের এই দুর্গন্ধ তাহা হইলে তাহারই বমির দুর্গন্ধ। অনুভব করিল তাহার সর্বাঙ্গে ওই বমির ক্লেদ লাগিয়াছে। সেই গন্ধই নিঃশ্বাসের সঙ্গে তাহার ভিতরটাকে অস্থির করিয়া তুলিয়াছে। নিজের অঙ্গের ক্লেদ এইবার এক মুহূর্তে তাহার অসহ্য হইয়া উঠিল।
মাথা ধরেছে, লয় গো দাদা, তুমি শো, আমি খানিক মাথা টিপে দিই। নির্মলা তাহার কপালে হাত দিল। বড় ঠান্ডা আর নরম নির্মলার হাতখানি। কপাল যেন জুড়াইয়া গেল, ভারী আরাম বোধ হইতেছে। কিন্তু নিতাই স্নান না করিয়া আর থাকিতে পারিতেছে না। সে উঠিয়া দাঁড়াইল, বলিল, না, চান করব আমি। বসন্ত কাপড়গুলি রাখিতেছিল। সে বলিল, নির্মলা, ওই দেখ, বাস্কর পাশে ফুলের তেলের বোতল রয়েছে, দে তো ভাই বার করে। তারপর সে নিতাইকে বলিল, বেশ ভালো করে তেল মাখো, দেহ ঠান্ডা হবে, শরীরের আরাম পাবে, আর সাবান লাও তো তাই লাও। না, বলিয়া সে বাহির হইয়া গেল। ইচ্ছা হইতেছে তাহার জলে ডুবিয়া মরিতে, চিৎকার করিতে ইচ্ছা হইতেছে। সে যখন স্নান করিয়া ফিরিল, তখন বসন্ত স্নান করিয়া কাপড় চোপড় ছাড়িয়া বাক্স লইয়া কিছু করিতেছিল। নিতাই ঘরে ঢুকিতেই সে হাসিয়া বলিল, আজ কেমন সাজব তা দেখবে? ওই দেখো, আয়না আছে, চিরুনি আছে, স্নো আছে, মুখে লাও খানিক। স্নান করিয়া নিতাই সুস্থ হইয়াছে বটে, কিন্তু মনের অশান্তি ইতিমধ্যে অত্যন্ত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। ছি, এসে করিয়াছে কি? ছি ছি ছি। স্নান করিয়া ফিরিয়া আসিবার পথে সে সংকল্প করিয়া আসিয়াছে, আজই সে পলাইয়া যাইবে। ইহারা যাইতে দিবে না, সুতরাং পলাইয়া যাওয়া ভিন্ন উপায় নাই। জিনিসপত্র পড়িয়া থাক, বাজার ঘুরিয়া আসি বলিয়া সে বাহির হইয়া চলিয়া যাইবে। অন্য জিনিসপত্রের জন্য দুঃখ নাই। কি বা জিনিসপত্র? কয়খানা কাপড়, 2টা জামা, একটা কম্বল, 2টা কাঁথা বালিশ। দুঃখ কেবল তাহার দপ্তরটির জন্য। দপ্তর তো তাহার এখন নেহাত ছোটটি নয়, যে গায়ের জোরে আলোয়ানের আড়াল দিয়া বগলে পুরিয়া লইয়া পালাইবে। রামায়ণ, মহাভারত এবং আরও অনেক পুরাণ লইয়া তাহার দপ্তরটা অনেক বড় হইয়া গিয়াছে। মেলায়, বাজারে যেখানে সে গিয়াছে, 2-1খানা করিয়া বই কিনিয়াছে। কবিগান, পাঁচালী, তরজার গান, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসের মহাভারত, মনসার ভাসান, চণ্ডী মহাত্মা, সত্যপীরের গান, কবি কঙ্কন চণ্ডী, অন্নদামঙ্গল, অনেক বই সে কিনিয়াছে। বাবুদের পাড়ায় ছেঁড়া পাতা কুড়াইয়া পড়িয়া ভালো লাগিলে সংগ্রহ করা তাহার একটা রোগ ছিল, সেগুলিও আছে। বাবুদের থিয়েটারের আশপাশ ঘুরিয়া কয়েকখানা আদি অন্তহীন নাটকও তাহার সংগ্রহে আছে। এছাড়া নিজের লেখা গানের খাতা, সেও যে এখন অনেক হইয়াছে। সব গানই সে এখন খাতায় লিখিয়া রাখে। একখানা কাপড় তুলিয়া ধরিয়া দেখাইয়া বসন্ত বলিল, উলঙ্গ বাহার শাড়ি, এই কাপড় আজ পরব। কথাটার ইঙ্গিত নিতাই বুঝিল, অর্থাৎ বসন্ত আজ প্রায় নগ্নরূপে নৃত্য করিবে। সে শিহরিয়া উঠিল। বসন্ত বলিল, দেখব আজ কার জিত হয়, তোমার গানের না আমার নাচের। নিতাই আয়না চিরুনিটা রাখিয়া দিয়া জামা পরিতে আরম্ভ করিল। মুহূর্তে সে দ্বিধাশূন্য হইয়াছে। থাক তাহার দপ্তর পড়িয়া, সে চলিয়া যাইবে। এখানে সে থাকিতে পারিবে না। জামা পরছ যে, যাবে কোথা? এই আসি। বসন্ত নিতাইয়ের আকস্মিক ব্যস্ততা দেখিয়া বিস্মিত হইল, বলিল, মানে? এই একটুক্ষণ বাজার ঘুরে আসি। না, এখন বাজারে যেতে হবে না, একটুক্ষণ ঘুমিয়ে লাও। এই দেখো, খানিকটা মদ ঢেলে রেখেছি, খাও, খোয়াড়ি ছেড়ে যাবে। না, আমি একবার মন্দিরে যাব। মন্দিরে? হ্যাঁ। এ বলছো বাজার, এ বলছো মন্দির, কোথা যাবে ঠিক করে বলো কেনে? বাজারে যাব, রাধা গোবিন্দের মন্দিরেও যাব। চলো, আমিও যাব। নিতাই বিব্রত হইয়া চুপ করিয়া বসন্তর মুখের দিকে চাহিয়া রহিল। রূপোপজীবিনীর কিন্তু অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। নিতাইয়ের মুখের দিকে সে চাহিয়াছিল, হাসিয়া বলিল, কি ভাবছ বলো দেখি? নিতাই উত্তর দিল না। বসন্ত এবার বলিল, আমাকে সঙ্গে নিয়ে যেতে মন সরছে না, লজ্জা লাগছে। নিতাই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। অতর্কিত আকস্মিক প্রশ্নে সে চকিত হইয়া উঠিল। অত্যন্ত ব্যস্ত হইয়া বলিল, না না না, কি বলছো তুমি বসন্ত, এসো এসো। বসন্ত বলিল, মুখ দেখে কিন্তু তাই মনে হচ্ছে আমার, তুমি যেন পালাতে পারলে বাঁচো। কে যেন তোমাকে দড়ি বেঁধে টানছে। আচ্ছা, বাইরে চলো তুমি, আমি কাপড় ছেড়ে যাই। নিতাই অবাক হইয়া গেল। বসন্তর চোখের দৃষ্টি তো ছুরি নয়, ছুঁচ। একেবারে বুকের ভিতর বিধিয়া ভিতরটাকে তন্ন তন্ন করিয়া দেখিতে পায়। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। কেমন করিয়া বসন্তকে এড়াইয়া চলিয়া যাইবে, সে তাহাই ভাবিতে আরম্ভ করিল। ওদিকে নির্মলা, ললিতা তাহাদের প্রিয়জন বেহালাদার ও প্রধান দোহারকে লইয়া তখন মদের আসর পাতিয়া বসিয়া গিয়াছে। মহিষের মতো বিরাটাকায় লোকটা প্রৌঢ়া দলনেত্রীর মনের মানুষ। লোকটা অদ্ভুত, ঠিক সেই একভাবেই বসিয়া আছে, অনাদি অনন্তর মতো। উহাকে দেখিয়া নিতাই তাহার সমস্ত কথা স্মরণ না করিয়া পারে না। লোকটা কথাবার্তা বলে না, আমরা রাটির মতো ষষ্ঠভিন রাঙা চোখ মিলিয়া চাহিয়াই থাকে, রাক্ষসের মতো খায়।
প্রায় সমস্ত দিনটাই ঘুমায়, রাত্রে আকণ্ঠ মদ গিলিয়াও ঠায় জাগিয়া বসিয়া থাকে। তাহার সামনেই থাকে একটা আলো আর একটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড। এই ভ্রাম্যমাণ পরিবারটির পথে পাতা ঘরের গণ্ডির ভিতর রূপ ও দেহের খরিদ্দার যাহারা আসে, তাহাদের দৃষ্টি তাহার উপর না পড়িয়া পারে না। অধিকাংশ ক্ষেত্রে দুর্দান্ত মাতালগুলা চক্ষু বিস্ফারিত করিয়া তাহাকে দেখিয়া অনেকটা শান্ত প্রকৃতির হইয়া ভদ্র সুবোধ হইয়া ওঠে। লোকটা ভাম হইয়া একটা মদের বোতল লইয়া বসিয়া আছে নির্বিকার উদাসীনের মতো। রান্নাশালার চালায় প্রৌঢ়া তেলে ভাজা ভাজিতে বসিয়াছে। ওই এক অদ্ভুত মেয়ে, মুখে হাসি লাগিয়াই আছে, আবার মুহূর্তে চোখ দুইটা রাঙা করিয়া এমন গম্ভীর হইয়া উঠে যে দলের সমস্ত লোক ত্রস্ত হইয়া পড়ে। আবার পরমুহূর্তেই সে হাসে। গানের ভাণ্ডার উহার পেটে, অনর্গল ছড়া গান মুখস্থ বলিয়া যায়। গৃহস্থালী লইয়া ২৪ ঘণ্টাই ব্যস্ত। উন্মত্ত বুনো একপাল ঘোড়াকে রাশ টানিয়া চালাইয়া লইয়া চলিয়াছে। রথ রথী সারথি সবই সে একাধারে নিজে। নির্মলা হাসিয়া ডাকিল, এসো গো দাদা, গরিব বুনের ঘরে একবার এসো। হাসিয়া নিতাই বলিল, কি হচ্ছে তোমাদের? কালকে নক্কির বার গিয়েছে, পারণ করছি সকালে। বসন কই, সে আসছে না কেনে? মদের বোতলটা তুলিয়া দেখাইয়া সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। নিতাই সবিনয়ে নীরবে হাত দুইটে কেবল জড়ো করিয়া মার্জনা চাহিল। বেহালাদার হাসিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, তাকেই ডাকো, কান টানলেই মাথা আসবে। নিতাইয়ের পিছনেই বসন্তের সকৌতুক কণ্ঠস্বর ধ্বনিত হইয়া উঠিল, মাথা এখন পুণ্যি করতে চলেছে, সঙ্গে সঙ্গে কানকেও যেতে হবে, তবে যদি কেটে লাও কানকে সে আলাদা কথা। বসন্তর কথা কয়টি নিতাইয়ের বড় ভালো লাগিল। বাহ, চমৎকার কথাটি বলিয়াছে বসন। খুশি হইয়া নিতাই পিছন ফিরিয়া দেখিল, গতকালকার ভক্তিমতী পূজারিণীর সাজে সাজিয়া বসন্ত দাঁড়াইয়া আছে। বসন্ত হাসিয়া বলিল, চলো। পথের দুই ধারেই দোকানের সারি। বসন্ত সামগ্রী কিনিল অনেক। ফল মূল মিষ্টিতে পুরো একটা টাকাই সে খরচ করিয়া ফেলিল। একটা সিকি ভাঙাইয়া ৪ আনার আদলা লইয়া নিতাইয়ের হাতে দিয়া বলিল, পকেটে রাখো। নিতাই আবার চিন্তাকুল হইয়া উঠিয়াছিল। সে ভাবিতেছিল এ বাঁধন কেমন করিয়া কাটিয়া ফেলা যায় সেই কথা। মন্দির হইতে ফিরিলেই তাহাকে লইয়া আবার সকলের টানাটানি আরম্ভ করিয়া দিবে। বসন্ত তখন আর এ বসন্ত থাকিবে না। হিংস্র দীপ্তিতে তখন বসন্ত ক্ষুরধার হইয়া উঠিবে। বসন্তের রাত্রির রূপ তাহার চোখের উপর ভাসিতেছে। সে ঠিক করিল, ফিরিবার পথে বসন্তকে বাসায় পাঠাইয়া দিয়া পথ হইতেই সে সরিয়া পড়িবে। অজুহাতের অভাব হইবে না। তাহার কোনো গ্রামবাসীর সন্ধান করিবার জন্য মেলাটা ঘুরিবার একটা অজুহাত হঠাৎ তাহার মনে আসিয়া গেল। সে সেটাকে আঁকড়াইয়া ধরিল। এ অবস্থায় বসন্ত আদলাগুলি তাহার হাতে দিতেই ভ্রু তুলিয়া সে প্রশ্ন করিল, কি হবে? ও মাগো, রাজ্যের কানা কোড়া মন্দিরের পথে বসে আছে, দান করব? মৃদু হাসিয়া নিতাইয়ের মুখের দিকে চাহিয়া সে বিস্ময়ের ভ্রুকুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, কি ভাবছ তুমি, বলো দেখি? ব্যস্ত হইয়া নিতাই অভিনয় করিয়া হাসিয়া বলিল, কিছু না। কিছু না? নিতাই আবার অভিনয় করিয়া বলিল, ভাবছি তোমাকে চিনতে পারলাম না। নিতাই হাসিল। সে অভিনয়ে বসন্ত ভুলিল, বলিল, আমার ভারী মায়া লাগে গো। আহা, কি কষ্ট বলো দেখিনি কানা খোড়া রোগা লোকদের। বাপ রে! বলিতে বলিতে সে যেন শিহরিয়া উঠিল। নিতাই সত্যই এবার অবাক হইয়া গেল। এ কি, বসন্তের চোখ দুইটা জলে ভরিয়া উঠিয়া সে টলমল করিতেছে। চোখ মুছিয়া বসন্ত আবার হাসিয়া বলিল, সে হাসি বিচিত্র হাসি। এমন হাসি নিতাই জীবনে দেখে নাই। হাসিয়া বসন্ত বলিল, আমার কপালেও অনেক কষ্ট আছে গো। কাল তো তোমাকে বলেছি, আমার কাশির সঙ্গে রক্ত ওঠে, কাশের ব্যামো। এত পান্দক্তা খাই তো, ওই জন্যে রক্ত উঠলে লোকে বুঝতে পারবে না, আর আমিও বুঝতে পারবো না। দেখলেই ভয়, না দেখলে বেশ থাকি। দলের কেউ জানে না, জানে কেবল মাসি। কিন্তু এখনো নাচতে গাইতে পারি, চটক আছে, ৫টা লোক দেখে বললেই দলে রেখেছে। যেদিন পারু হয়ে পড়ব সেদিন আর রাখবে না। নেহাত ভালো মানুষের কাজ করে তো নোক দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, নইলে যেখানে রোগ বেশি হবে সেইখানেই ফেলে চলে যাবে। গাছতলায় মরতে হবে, জ্যান্ততেই হয়তো শেল কুকুরে ছিঁড়ে খাবে। নিতাই শিহরিয়া উঠিল, বলিল, বসন। বসন বসন বলিল, সত্যি কথা কবিয়াল, এই আমাদের নেকন। তবে আমার নেকন আরো খারাপ। তুমি সেই স্টেশনে গিয়েছিলে, ফুলেতে ধুলোতে প্রেম। কবিয়াল, তখন ধুলোর সঙ্গে মাটির সঙ্গে প্রেম হবে আমার। আরো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সে আবার বলিল, দুব্বে ঘাসের রসে আর কতদিন উপকার হবে? রোজ সকালে বসন্ত দুর্বা ঘাস থেতো করিয়া রস খায়।
অত্যন্ত গোপনে সে এই কাজটি করে, নিয়মিত খাওয়া হয় না। তাহার অনিয়মিত উচ্ছৃঙ্খল জীবনযাত্রায় সম্ভব হইয়া ওঠে না। মধ্যে মধ্যে প্রৌঢ়া মনে করাইয়া দেয়, বসন, সকালবেলায় দুব্বর রস খাস তো? বসন্ত কখনো কখনো সজাগ হইয়া ওঠে, কখনো বা ঠোঁট উল্টাইয়া বলে, মোলে ফেলে দিও মাসি, ও আমি আর পারি না। আবার কাশি বেশি হইলেই সে সব হয়ে গোপনে দুর্বাঘাস সংগ্রহ করিতে ছোটে, ঘাস ছেঁচিতে ছেঁচিতে আপন মনেই কাঁদে। মন্দিরের পথে চলিতে চলিতেই কথা হইতেছিল। সমস্ত কথা শুনিয়া নিতাইয়ের মনটা উদাস হইয়া উঠিল। একটা সুগভীর দীর্ঘ নিঃশ্বাস তাহার বুক হইতে ঝরিয়া পড়িল। এমন হাসিতে হাসিতে বসন্ত তাহার কাশির অসুখের কথাগুলো বলিল যে নিতাইয়ের মনে হইল বসন্তের ওই ক্ষীণ হাসিতে ঈষৎ বিস্ফারিত ঠোঁট দুইটির কোলে কোলে লাল কালির কলমের টানা রেখার মতো রক্তের টকটকে রেখা ফুটিয়া উঠিয়াছে। ফেলিয়া চলিয়া যাইবে, গাছতলায় মরিতে হইবে, জীবন্তেই হয়তো শিয়াল কুকুরে ছিঁড়িয়া খাইবে। সে ছবিগুলা যেন তাহার মনের মধ্যে ফুটিতে লাগিল। অগ্রপশ্চাৎ তাহার সব ভুল হইয়া গেল। পলাইবার কথা তাহার মনে রহিল না, অজুহাতটার কথাও ভুলিয়া গেল। শুধু নীরবে মাথা হেঁট করিয়া বসন্তের সঙ্গে মন্দিরের দিকে চলিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরেই বসন্ত আবার কথা বলিল। তাহার সে বিষণ্ণ কণ্ঠস্বর আর নাই। কৌতুক সরস কণ্ঠে মৃদু হাসিয়া বলিল, গাঁটছড়া বাঁধবে নাকি, গাঁটছড়া? কথাটা বসন নিহাত ঠাট্টা করিয়া বলিল। আশ্চর্য বসন! এইমাত্র নিজের মরণের কথা এত করিয়া বলিয়া ইহারই মধ্যে সে সব ভুলিয়া বসিয়াছে। নিতাই তাহার মুখের দিকে চোখ তুলিয়া চাহিল। স্থির দৃষ্টিতে বসন্তকে কিছুক্ষণ সে দেখিল। শানিত খুরের মতো ঝকঝকে ধারালো বসন্তের ধার ক্ষয় হইয়া একদিন টুকরা টুকরা হয়তো গুঁড়া হইয়া যাইবে, উখায় ঘষা ইস্পাতের গুঁড়ার মতো। বসন্ত হাসিয়া বলিল, দেখছ? হ্যাঁ। কি দেখছ? কেয়াফুলো শুকোয়, চোখের কোণে কালি পড়েছে। বসন্তের মুখে তখনও হাসির রেখা, সে হাসি আশ্চর্য হাসি। নিতাই মুখে কোনো উত্তর দিল না। হাত বাড়াইয়া বসন্তের আঁচলখানি টানিয়া লইয়া নিজের চাদরের খুঁটের সঙ্গে বাঁধিতে আরম্ভ করিল। বসন্ত চমকিয়া উঠিল। ও কি করছ? সে এক বিচিত্র বেদনার্ত উত্তেজনা ভরে সে আপনার কাপড়ের আঁচলখানা আকর্ষণ করিয়া বলিল, না না না, ছি, ও আমি ঠাট্টা করে বলেছিলাম। তুমি কি সত্যি ভাবলে নাকি? প্রসন্ন হাসিতে নিতাইয়ের মুখখানি উদ্ভাসিত হইয়া উঠিল। সে বলিল, গিট আগেই পড়ে গিয়েছে বসন, টেনো না। আমি যদি আগে মরি তবে তুমি সেদিন খুলে নিও ওই গিট, আর তুমি যদি আগে মরো তবে সেদিন আমি খুলে নেব গিট। বসন্তের মুখখানি মুহূর্তে কেমন হইয়া গেল। ঠোঁট দুইটা শীত শেষের পাণ্ডুর অশ্বত্থ পাতা উতলা বাতাসে যেমন থরথর করিয়া কাঁপে তেমনি করিয়া কাঁপিতে লাগিল। তাহার রক্তাভ সুগৌর মুখখানা যেন সঙ্গে সঙ্গে সাদা হইয়া গিয়াছে। গরবিনী দর্পিতা বসন্ত যেন এক মুহূর্তে কাঙালিনী হইয়া গিয়াছে। নিতাই এবার হাসিয়া বলিল, এসো এসো, আমার আর তর সইছে না। ঠাকুরের দরবারে রাগ করে না। রাগ? বসন্ত বলিল, আমার রাগ সইতে পারবে তো তুমি? পায়ে ধরে ভাঙাবো। নিতাই হাসিল, এসো এসো। বাসায় ফিরিতেই একটা কলরব পড়িয়া গেল। নির্মলা ললিতাদের মদের নেশা তখন বেশ জমিয়া আসিয়াছে। ফুলের মালা গলায় গাঁটছড়া বাঁধিয়া নিতাই ও বসন্ত ফিরিবা মাত্র তাহাদের দেখিয়া তাহারা হুলুধুনি দিয়া হৈ হৈ করিয়া উঠিল। গাঁটছড়াটা খুলিবার কথা নিতাই বা বসন্ত দুজনের কাহারই মনে হয় নাই। নিতাই হাসিতে লাগিল। আশ্চর্য, সে লজ্জা পাইল না, কোনো গ্লানিও অনুভব করিল না। আশ্চর্যের ওপর আশ্চর্য, লজ্জা পাইল বসন্ত। গাঁটছড়া বাঁধা নিতাইয়ের কাঁধের চাদরখানা টানিয়া লইয়া সে লজ্জায় মাথা হেঁট করিয়া মৃদু মৃদু হাসিতে হাসিতে ঘরের মধ্যে গিয়া ঢুকিল। ভ্রাম্যমাণ নাচ গানের দল। নাচ ও গানের ব্যবসায়ের সঙ্গে দেহের বেসাতি করিয়া বেড়ায়। গ্রাম্য হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে। কবে কোন পর্বে কোথায় কোন মেলা হয়, কোন পথে কোথা হইতে কোথায় যাইতে হয়, সেসব ইহাদের নখদর্পণে। বীরভূম হইতে মুর্শিদাবাদ, পদব্রজে, গরুর গাড়িতে, ট্রেনে, তারপর নৌকায় গঙ্গা পার হইয়া রাজশাহী, মালদহ, দিনাজপুর পর্যন্ত ঘুরিয়া আষাঢ়ের প্রারম্ভ পর্যন্ত বাড়ি ফেরে। প্রৌঢ়া বলে, আগে আমরা পদ্মাপাড়ে নিচের দিকেও যেতাম। পদ্মাপাড়ে বাঙাল দেশে আমাদের ভারী খাতির ছিল। নির্মলা প্রশ্ন করে, পদ্মাপাড় তুমি গিয়েছ মাসি? নির্মলার কথা শেষ হইতে না হইতেই মাসি পদ্মাপাড়ের গল্প বলিতে বসে। বলে, যাইনি? বাপরে, সে কি ধুম! তারপর বেশ আরাম করিয়া পা ছড়াইয়া বসিয়া সুপারি কাটিতে কাটিতে বলে,
বাতের তেল খানিক মালিশ করে দে দেখি। পদ্মাপাড়ের কথা বলি শোন। আফসোসের দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, আহ মা, তোরা আর কি দেখলি, কি বা রোজগার করলি আর কি বা খেলি? সে দেশ কি, সোনার দেশ, মাটি কি, 12 মাস মানবকে যেন আঁচল পেতে বসে আছেন। সুপুরি কিনতে হয় না মা, সুপুরির বোন। যাও কুড়িয়ে নিয়ে এসো। ডাব নারিকেল আমাদের দেশের তালের মতন, দুধারি পাটের ক্ষেত। সে হাত দুইখানা দীর্ঘ ভঙ্গিতে বাড়াইয়া দিয়া সুবিস্তীর্ণ পাট চাষের কথা বুঝাইয়া দিতে চেষ্টা করে। তারপর আবার বলে, এক এক পাটের ব্যাপারী কি, পয়সা কত, এই বড় বড় লোকও, ব্যাপারীদের নজর কি, হাত দরাজ কত, পেলা দেয় আধুলি টাকা, সিকির কম তো লয়। আর তেমন কি খাবার সুখ, মাছই কত রকমের, ইলিশ ভেটকি, মাছ কত মা, অচল্লি মাছ, আহ তেমনি লঙ্কা খাবার ধুম। ললিতা বলে, আমাদের একবার নিয়ে চলো মাসি ওই দেশে। মাসি বলে, মা, শ্রীরামও নাই আর সে ওষুধেও নাই, সী দেশ আর আমাদের সে আদরও নাই মা, সী দেশে আর আমাদের সে আদর নাই মা। শীকালে আমরা যেতাম, পালাগান গাইতাম, পদাবলীর গান, আমাদের শীকালের ওস্তাদেরা আবার বেশ রসান দিয়ে পালাগান নিকত, সেই সব গান আমরা গাইতাম। যে যেমন আসর আর কি, তেলক কাটতে হতো, গলার কোনটি পড়তে হতো, আবার বাজারে হাটে হাল ফ্যাশানি গান হতো। আজকাল আর পালাগান কে শোনে বল, নইলে পালাগান নিয়েই তো ঝুমুর। বেহালাদার মাসির কথা শুনিতে শুনিতে বলিল, উদেশের মাঝিদের গান শুনেছ মাসি? শুনি নাই, ভারী মিষ্টি সুর। প্রর নিজের মনেই গুনগুন করিয়া সুর ভাজিতে আরম্ভ করিল। বার দুয়েক ভাজিয়া নিজেই ঘাড় নাড়িয়া বলিল, হুম, আসছে না ঠিক। বেহালাদার কি মনে করিয়া বার দুয়েক বেহালার উপর ছড়ি টানিল। প্ররা বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, ওই বটে। কিন্তু বেহালাদার সঙ্গে সঙ্গেই থামিয়া গেল। নির্মলার সুরটি শুনিবার জন্য উদ্গ্রীব হইয়াছিল। বেহালাদার থামিয়া যাইতেই সে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, ওই এক ধারার মানুষ, বাজাতে আরম্ভ করে থেমে গেল। নির্মলার প্রিয়জন বেহালাদার একটু বিচিত্র ধরনের মানুষ। সারাদিন বেহালাটি লইয়া ব্যস্ত। ছড়িতে রজন ঘষিতেছে, বেহালার কান টানিয়া টানিয়া তার চিরিতেছে, আবার তার পরাইতেছে, কখনো ঝাড়িতেছে, কখনো মুছিতেছে। মাঝে মাঝে কখনো সযত্ন সঞ্চিত বার্নিশের শিশি হইতে বার্নিশ লইয়া মাখাইতে বসে, কিন্তু বড় একটা বাজায় না। আসরে বাজায়, বাসায় নতুন গানের মহল্লা বসিলেও বাজায়, সে স্বতন্ত্র কথা। কিন্তু সারাদিন যে মানুষটা বেহালা লইয়াই বসিয়া থাকে, সে কখনো আপন মনে কোনো গান বাজায় না, ইহাই সকলের আশ্চর্য লাগে। ছড়ি টানিয়া সুর বাঁধিতে বাঁধিতেই জীবন কাটিয়া গেল। তবে এক একদিন সেও কচিত গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, সে বেহালা বাজাইতে বসে, সেও একটি গান। এবং তেমন দিনটিরও একটি লক্ষণ আছে। সেদিনের সে লক্ষণ নিতাই আবিষ্কারও করিয়া ফেলিয়াছে। নিতাই পূর্ব হইতে বুঝিতে পারে, নির্মলার ঘরে আগন্তুক আসিয়া যেদিন সারা রাত্রির মহোৎসব জুড়িয়া দিবে, সেই দিন। নিতাই বুঝিতে পারে যে আজ বেহালাদার বেহালা বাজাইবে। সে এক অদ্ভুত গান। নিতাই বাজনায় সে গান শুনিয়াছে। অন্ধকারে কোনো গাছতলায় একা বসিয়া বেহালাদার সে গান বাজায়, কিন্তু কেহ কাছে আসিয়া বসিলেই বেহালাদার বেহালাখানি নামাইয়া রাখে। এমন রাত্রে, অর্থাৎ নির্মলার ঘরে মহোৎসবের রাত্রে, নিতাই এই একটি গান শুনিবার জন্য ঘুমের মধ্যেও উদ্গ্রীব হইয়া থাকে। নিস্তব্ধ রাত্রে বেহালার সুর উঠিবা মাত্র তাহার ঘুম ভাঙিয়া যায়, কিন্তু সে ওঠে না, শুইয়া শুইয়াই শোনে। একমাত্র মহিষের মতো লোকটাকেই বেহালাদার গ্রাহ্য করে না। লোকটা যেন লোকই নয়, একটা জড় পদার্থ। লোকটাও চুপচাপ রাঙা চোখ দুইটা মেলিয়া নেশা বিহব্বল দৃষ্টিতে অন্ধকারের দিকে চাহিয়া থাকে। ললিতার প্রিয়জন দোহার লোকটি অত্যন্ত তার্কিক। তর্ক তাহার অধিকাংশ সময় ওই বাজনাদার লোকটির সঙ্গে। বাজনার বোল ও তাল লইয়া তর্ক তাহাদের লাগিয়াই আছে। মধ্যে মধ্যে ললিতার সঙ্গেও ঝগড়া বাঁধিয়া যায়। ললিতা তাহাকে ঘর হইতে বাহির করিয়া দেয়। লোকটা মাসির কাছে নালিশ করে। মাসির বিচারে পরাজয় যাহারই হোক, সেই ললিতার কাছে ক্ষমা প্রার্থনা করিয়া বলে, দোষ হইছে আমার, ঘাট মানছি আমি, আর কখনো এমন কর্ম করব না, কান মলছি আমি। লোকটা সত্যই কান মলে। নির্মলা ও বসন্ত লোকটার নাম দিয়াছে চুঁচো, শ্রীচরণে ছুঁচো। কথাটা অবশ্য আড়ালে বলিতে হয়, নহিলে ললিতা কোঁদল বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া বসে। দোহার লোকটি কিন্তু রাগে না, হাসে। বাজনাদারটির প্রিয়তমা কেউ নাই, জুটিলেও টেকে না। লোকটির কেমন স্বভাব,
যে নারীটির সহিত সে প্রেম করিবে তাহারই টাকা পয়সা সে চুরি করিয়া বসিবে। লোকটি প্রৌঢ়, নির্মলা ললিতা দুইজনই এক এক সময় তাহার প্রিয়তমা ছিল, কিন্তু ওই কারণেই বিচ্ছেদ ঘটিয়া গেছে। লোকটা কিন্তু বাজায় খুব ভালো, যেমন তাহার তাল জ্ঞান, বাজনার হাতটিও তেমনি মিঠা। কতবার চুরি করিয়া ঝগড়া করিয়া দল হইতে চলিয়া গিয়াছে, আবার কিছুদিন পর ফিরিয়া আসিয়াছে। লোকটা অতিমাত্রায় চরিত্রহীন, রাত্রে বাজনা বাজায়, দিনে সে ঘুরিয়া বেড়ায় নারীর সন্ধানে। নির্মলা ললিতা নিতাইয়ের এক নাম দিয়াছে, বলে বসন্তের কোকিল। বসন্ত নিতাই দুজনেই হাসে। নতুন জীবনে এই পারিপার্শ্বিকের মধ্যে নিতাইয়ের দিন কাটিতে লাগিল। জীবন স্রোতের টানে কোথা হইতে সে কোথায় আসিয়া পড়িল, ঠাকুরজি কোথায় ভাসিয়া গেল, রাজা কোথায় থাকিল, এসব ভাবিতে গেলে তাহার বুকের ভিতরটা কেমন করিয়া ওঠে, ছুটিয়া পলাইয়া যাইতে ইচ্ছা হয়। কিন্তু বসন্তের মুখপানে চাহিয়া সে তাহা পারে না। যে গিঁটটা সে বাঁধিয়াছিল সেই গিঁটটা যেন অহরহই বাঁধা আছে, খুলিতেছে না। ঘাত প্রতিঘাত সহ্য করিয়া এক হাতে চোখের জল মুছিয়া অন্য হাতখানি কবিগানের সঙ্গে দর্শকের দিকে বাড়াইয়া দিয়া সে নিস্পৃহ নিরাসক্তির এমন একটি আবরণ তৈয়ারি করিয়া লইয়াছে যে সব কিছুই তাহার সহ্য হইল, অথচ সহনশীলতার গণ্ডি তাহাকে কোনো প্রকারে কোনো দিকে সংকুচিত করিল না। বসন্তকে সে ভালোবাসিল, দুই হাত দিয়া বুকে জড়াইয়া ধরিল, কিন্তু ঠাকুরঝিকে সে ভুলিল না। বসন্তের ঘরে যেদিন মানুষ আসে সেদিন এক গাছতলায় শুইয়া মনে মনে ঠাকুরজির সঙ্গে কথা কয় অথবা বিরহের গান বাঁধে। অহরহই তাহার মনের মধ্যে ঘোরে গানের কলি। বসন্তের কোকিল নাম দেওয়ায় সে একটা গান বাঁধিয়াছে। কবিগানের পাল্লার আসরে যে কোনো রকমে খাপাইয়া লইয়া সেই গানটি সে গাহিবেই গাহিবে। তোরা শুনেছিস কি বসন্তের কোকিল ঝঙ্কার, বাঁশি কি সেতার, তার কাছে ছাড়, সে গানের কাছে সকল গানের হার। কোকিল নামটাই তাহার চারিদিকে রটিয়া গিয়াছে, কালো কোকিল, ওই নামেই সে এখন চারিদিকে পরিচিত। ইহারই মধ্যে সে অনেক শিখিয়াছে, অনেক সংগ্রহ করিয়াছে। প্রাচীন প্রসিদ্ধ কবিয়ালগণের অনেক প্রসিদ্ধ পালাগানের লাইন তাহার মুখস্থ। হরু ঠাকুর, গোপাল উড়ে, ফিরিঙ্গি কবিয়াল, অ্যান্টনি সাহেব, কবিয়াল ভোলা ময়রা হইতে নিতাইয়ের মনে মনে বরণ করা গুরু কবিয়াল তারণ মণ্ডল পর্যন্ত কবিয়ালদের গল্প গান সে সংগ্রহ করিয়া ফেলিয়াছে। অবসর সময়ে কত খেয়ালি হয় নিতাইয়ের। বসিয়া বসিয়া ঝুমুর দলের মেয়েদের লক্ষ্মীর কথাটিকে সে একদিন পয়ার ছন্দে কবিতা করিয়া ফেলিয়াছে। লক্ষ্মীর বারের দিন সে বসন্তকে অবাক করিয়া দিল। বসন্ত যখন ব্রতের কথা শোনা শেষ করিয়া ঘরে আসিয়া সযত্নে ঠাঁই করিয়া নিতাইকে প্রসাদ খাইতে দিল, তখন নিতাই বলিল, কথা শোনা হয়ে গেল? হ্যাঁ, তবে আমার কাছে একবার শুনে লাও। সবিষয়ে বসন্ত বলিল, কি? লক্ষ্মীর কথা। বলিয়াই নিতাই হাতখানি বসন্তের দিকে প্রসারিত করিয়া কবিগানের ছড়া বলার সুরে আরম্ভ করিয়া দিল। নম নম লক্ষ্মী দেবী, নম নারায়ণী, বৈকুণ্ঠের রানী মাগো, সোনার বরণী, শতদল পদ্মে বৈশ, তেইশে কমলা, সামান্য সহে না পাপ, তাই তো চঞ্চলা। বসন্ত অবাক হইয়া গিয়াছিল। সে জিজ্ঞাসা করিল, কোথা থেকে জোগাড় করলে? নতুন পাঁচালীর বই কিনেছ? তাতেই আছে বুঝি? নিতাই কথার জবাব না দিয়া শুধু হাসিতে লাগিল। বলো কেনে? আগে শুনোই কেনে, ভনিতেতেই সব পারে। অধম নিতাই কবি বসন্তের কোকিল, লক্ষ্মীর বন্দনা গায়, শুনোহ নিখিল। মুখরা দর্পিতা বসন্ত উল্লাসে বিস্ময়ে অধীর হইয়া ছুটিয়া গিয়া সকলকে ডাকিয়া আনিল। ও মাসি, নক্ষীর পাঁচালী নিকেছে। মাসি জিজ্ঞাসা করিল, কি, কে? বসন্ত হাঁপাইতে হাঁপাইতে বলিল, নক্ষীর পাঁচালী লিখেছে তোমার জামাই। সেদিন সন্ধ্যায় নিজের ঘরে সে আসর করিয়া সকলকে ডাকিয়া কবিয়ালের পাঁচালী শোনাইয়া তবে ছাড়িল। নিতাইকে বলিল, বেশ সুর করে বলো। নিতাইয়ের পাঁচালী শুনিয়া দলের সকলে বিস্মিত হইয়া গেল। সত্যই পাঁচালীটি ভালো হইয়াছিল। তাহা ছাড়া তাহাদের পরিচিত কবিয়ালেরা কবিগান করে, ছড়া কাটে, দুই চারিটা গানও লেখে, কিন্তু এমনভাবে ধর্মকথা লইয়া কেহ পাঁচালী রচনা করে না। সেকালের বড় বড় কবিয়ালরা করিয়া গিয়াছে, তাই আজ পর্যন্ত চলিয়াছে। সেই সব কবিয়ালদের উদ্দেশ্যে ইহারা প্রণাম জানায়। সকলে বিস্মিত হইল যে নিতাই তেমনি পাঁচালী রচনা করিয়াছে, এবং সেই দিন হইতেই তাহার সম্ভ্রম আরও বাড়িয়া গেল। নিতাইয়ের পাঁচালী এখন এই দলটিতে ব্রতকথা দাঁড়াইয়াছে। শুধু এই দলেই নয়, আরও ৫-৭টা দলের ওস্তাদ এই পাঁচালী লিখিয়া লইয়া গিয়াছে।
পূর্ণিমায় বৃহস্পতিবারে যখন মেয়েরা বসিয়া তাহার রচনা করা লক্ষ্মীর পাঁচালী বলে, তখন নিতাই বেশ একটু গম্ভীর হইয়া উঠে। মনে মনে ভাবে, আর কি এমন রচনা করা যায় যাহা দেশে দেশে লোকের মুখে মুখে ফেরে। তাহার দপ্তরটিও ক্রমশ বড় হইয়া উঠিল। অনেক নূতন বই সে মেলায় কিনিয়াছে। আজকাল কলিকাতা হইতেও বই আনায়। এই সন্ধানটি শিখাইয়াছে দলনেত্রী ওই মাসি। মাসি অনেক জানে। নিতাই এক এক সময় অবাক হইয়া যায়। সে তাহাকে সত্যই শ্রদ্ধা করে। বিদ্যাসুন্দরের সন্ধান তাহাকে মাসি দিয়াছিল। বসন্ত একদিন চুল বাঁধিতে বাঁধিতে খোপা না বাঁধিয়াই বেনি ঝুলাইয়া কি কাজে বাহিরে আসিয়াছিল। নিতাই বলিয়াছিল, বিনুনিতেই তোমাকে বানিয়েছে ভালো বসন, খোপা আর বেদনা। মাসি সঙ্গে সঙ্গে ছড়া কাটিয়া দিয়াছিল, বিননিয়া বিনোদিয়া বেনি শোভায়, সোপিনী তাপিনী তাপে বিরলের লুকায়। নিতাই বিস্ময় বিস্ফারিত চোখে মাসির দিকে চাহিয়াছিল। তাহার চোখের দৃষ্টি দেখিয়া হাসিয়া মাসি বলিয়াছিল, বিদ্যেসুন্দর জানো বাবা, রায়গুণাকরের বিদ্যেসুন্দর। বসন্ত ললিতা নির্মলা ধরিয়া বসিয়াছিল। আজ কিন্তু বিদ্যেসুন্দর বলতে হবে মাসি। সব কি মনে আছে মা, ভুলে গিয়েছি। তবে সেই তোমার কথাটি বলো, সেটি তো মনে আছে। বসন্ত হাসিয়া ভাঙিয়া পড়িয়াছিল। মেলিনী মাসির কথা? মাসি হাসিতে আরম্ভ করিয়াছিল। কথায় হীরার ধার, হীরা তার নাম, দাঁত ছোলা মাজাদোলা, হাস্য অবিরাম। মাসি গড়গড় করিয়া বলিয়া যায়, বাতাসে পাতিয়া ফান, কোন্দল ভেলায়, পড়শি না থাকে পাছে কোন্দলের দায়। নিতাই মাসির কাছে বসিয়া বিনয় করিয়া বলিয়াছিল, আমাকে বলবে মাসি, আমি খাতায় লিখে রাখব। আমার তো সব মনে নাই বাবা, তুমি বিদ্যেসুন্দর বই আনাও কেনে? বটতলার ছাপাখানায় নিকে দাও, ডাকে চলে আসবে, তুমি দাম দিয়ে ছাড়িয়ে নেবে। বটতলার ঠিকানা পাঁজিতে পাবে। বিদ্যাসুন্দরের সঙ্গে সে অম্লদা মঙ্গল পাইয়াছে। বইয়ের পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখিয়া দাশু রায়ের পাঁচালী উদ্ভট কবিতার বইও আনাইয়াছে। দাশু রায় পড়িয়া তাহার মনের একটা সংশয় কাটিয়াছে। ননদিনী বলনাগরে, ডুবেছে রাই রাজনন্দিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে। এবং গিরি গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে, চৈতন্য করায় চৈতন্যরূপিণী কোথায় লুকালো। দাশুরাই লিখিয়াছেন। আবার খেউরেও দাশুরায় চরম লেখা লিখিয়া গিয়াছেন। আসরে খেউরের পালা গাহিবার আগে সে দাশুরায়কে স্মরণ করিয়া মনে মনে প্রণাম করে। খেউর আর তাহাকে খুব বেশি গাহিতেই হয় না, গাহিতেও আর সংকোচ হয় না। কিছুদিনের মধ্যে কবিয়াল এবং কবিগান শ্রোতাদের মধ্যে তাহার বেশ একটা সুখ্যাতি রটিয়া গিয়াছে। তাহার ফলে লোকে এখন তাহার গান মন দিয়ে শোনে। অশ্লীল খেওর গালিগালাজের উত্তরে সে চোখা চোখা বাঁকা রসিকতায় গান আরম্ভ করিলে লোকে এখন তাহারই তারিফ করে। কিছুদিন আগে একটা আসরে এমনি এক কবিয়ালের সঙ্গে আসর পড়িয়াছিল। লোকটা বুড়া হইয়াছে, তবু যত তাহার টেরির বাহার তত লোকটা অশ্লীল। খেউরে নাকি বুড়ার নাম ডাক খুব, লোকে তাহাকে খেউরের বাঘ বলে। সেও একটা ঝুমুর দলের সঙ্গে থাকে। বুড়াই আগে আসর লইয়া নিতাইকে কালাচাঁদ খাড়া করিয়া নিজে বৃন্দে সাজিয়া বসিল। সেই সম্বন্ধ পাতাইল চন্দ্রাবলী, অর্থাৎ বসন্তকে বুড়া গালিগালাজ দিতে, আর বাকি রাখিল না। তাহার সঙ্গে কৃষ্ণ হিসেবে নিতাইকে যেন জীবন্ত মাটিতে পুঁতিতে চাহিল। এই সম্বন্ধটা কবির পাল্লায় বড় সুবিধার সম্বন্ধ। বিশেষ যে আগে আসরে নামে সে বৃন্দা হইয়া প্রতিপক্ষকে কালাচাঁদ করিয়া গালিগালাজের বিশেষ সুবিধা করিয়া লয়। তাহা ছাড়া প্রথম আসরে যেদিন বসন্ত তাহাকে চর মারিয়াছিল, সেই দিন প্রতিপক্ষ কবিয়াল নিতাইয়ের সঙ্গে এই সম্বন্ধ পাতাইয়াই তাহাকে যে জব্দ করিয়াছিল সে কথাও কাহারও অজানা নাই। তাই প্রায় ক্ষেত্রেই সুবিধা পাইলে প্রতিপক্ষ এই সম্বন্ধ পাতাইয়া বসে। লোকটা আসরে নামিয়াই খেউর আরম্ভ করিল। নিতাইয়ের চেহারা বসন্তের চেহারা লইয়া এবং অশ্লীল গালিগালাজ করিয়া আসর শেষ করিল। নিতাই আসরে নামিতেই প্ররা বলিল, বাবা সেই পুরনো পালা, খানিকটা রং চড়াবে নাকি? নিতাই হাসিয়া বলিল, চড়াবো বই কি, দেখি এক আসর, তারপর হবে। বলিয়াই সে আরম্ভ করিল। গানটা সেই পুরনো গান। এ বুড়ো বয়সে বৃন্দে কুচকো মুখে আর রসকলি কাটিস নে, রসের ভিয়েন না জানিস যদি গেজলা তারি ঘাটিস নে। শোনেন সুরি পাকা চুলে, কাজ নেই আর আলবোট তুলে, ও তোর ফোকলা দাঁতে পড়ছে লালা, জিভ দিয়ে আর চাটিস নে। ও হায় বুড়ি মরে না, মরণ নাই, ও ভয়ে জম আসে না কো, ও তাই মরণ নাই। কিসের ভয় দোহারগণ, জানো তোমরা জমের ভয়টা কিসের? একজন বলিল, অরুচি, জমের অরুচি। হুম,
অন্য একজন বলিল, পাছে সেখানে পেজুমি করে তাই। হুম, বলি চন্দ্রা বলি জানো। বসন্ত বিব্রত হইল। কি বলিলে কবিয়ালের মন মতো হইবে বা সুবিধা হইবে সে জানে না। তবু সে ঠগিবার মেয়ে নয়। সে বলিল, বুড়ি পাছে জমের সঙ্গে পীড়িত করতে চায়, তাই সে ওকে নেয় না। নিতাই বাহা বাহা করিয়া উঠিল। লোকেও একেবারে হাসিয়া ভাঙিয়া পড়িল। ঠিক ঠিক বলিয়াই সে গান ধরিয়া দিল। ও পাছে পীড়িত করিতে চায়, জম ওরে নেয় না তাই। ও তোর পায়ে ধরি, ওরে বুড়ি, ফোকলা দাঁতে হাসিস নে, জমকে ভালোবাসিস নে। নিতাইয়ের মিলের বাহারে মিঠা গলার মাধুর্যে ব্যঙ্গশ্লেষের তীক্ষ্ণতায় জমিয়া উঠে বেশ। সঙ্গে সঙ্গে বসন্ত নাচে। বসন্ত আজকাল তেমন অশ্লীল ভঙ্গি করিয়া নাচে না, তবে নাচে সে বিভোর হইয়া। লোকে পছন্দ করে। জনতার এক একটা অংশ অবশ্য অশ্লীল ইঙ্গিত করিয়া চিৎকার করে, কিন্তু বেশি অংশ তারিফই করে। 2-10 জন ভদ্রলোককেও ক্রমে জমিতে দেখা যায় নিতাইয়ের পালার আসরে। নিতাইও অবসর বুঝিয়া গানকে আনিয়া ফেলে মিষ্ট রসের খাতে। সে গান ধরে, তোমায় ভালোবাসি বলেই তোমার সইতে নারী অসৈরণ, নইলে তোমায় কটু বলার চেয়ে ভালো আমার মরণ। সে আরম্ভ করে, তুমি বৃন্দে, তুমিই তো আমার প্রেমের গুরু, তুমি তো আমাকে রাধাকে চিনাইয়াছ, তুমি তো রচনা করিয়াছ পূর্ণিমায় পূর্ণিমায় কুঞ্জসজ্জা আমাদের সম্মুখে রাখিয়া, তুমি তো গাহিয়াছ যুগল রূপের মাধুরী। ওগো দূতি, সেই তোমার এই বৃদ্ধ বয়সে এই মতিভ্রম দেখিয়া মনের যাতনায় তোমাকে কটু কথা বলিয়াছি। তুমি নিজেই একবার ভাবিয়া দেখো তোমার নিজের কথা। রসের ভাণ্ডারে তুমি, কথা তোমার মিছরির পানা, সেই তুমি আজ হাটে বেচো সস্তা খেওর ঘুগনি দানা। আসরের মোড় ফিরাইয়া দেয় নিতাই। বসন্ত রাগ করে, কেন শেষকালে লোকটাকে এমন ধারায় মিষ্ট কথা বলিলে? সে বলে, ওকে বিধে বিধে মারতে হতো, খাতির কিসের? নিতাই হাসিয়া বলে, বসন, নরম গরম পত্রমিদং, বুঝলে? নরম গরম মিঠে করা, বুঝলে কি না? ওতেই আসর মাত। তারপর বুঝাইয়া বলে, লোকটার বয়স হয়েছে, প্রাণে দুঃখ দিলে কি ভালো হতো, তুমি বলো? বসন্ত ইহার পর চুপ করিয়া বসিয়া থাকে। নিতাই হাসিয়া বলে, রাগ করলে বসুন? বসন্ত হাসিয়া বলে, না। তবে তবে ভাবছি তুমি আমাকে শুদ্ধ নরম করে দিলে। নিতাই হাসে। বসন্ত বলে, সে চর মনে পড়ে? সে চর না খেলে কোকিল তোমার ডাকতে শিখত না। ও আমার গুরুর চর। বসন্ত আজ তাহার গলা জড়াইয়া ধরে। নিতাই তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া দেয়। খেউর, যাহাকে বলে কাঁচা খেউর, অর্থাৎ নগ্ন অশ্লীলতার গান, সেও তাহাকে গাহিতে হয়। 2-একটা স্থানে গভীর রাত্রে এমন গান না গাহিলে চলে না, শ্রোতারা দাবি করে। আবার এমনও আসর আসে যেখানে এই বুড়ার মতো প্রতিদ্বন্দ্বীরা হটিয়া হটিয়া গিয়া নিজেরা আস্থা করে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে নিতাইকে টানিয়া আনে। আসর ও প্রতিদ্বন্দ্বী দেখিয়া গোড়াতেই তাহা বুঝা যায়। একটা পালা গানের পরেই সেদিন তাহার চেহারাটা হইয়া উঠে থমথমে, চোখ দুইটা হইয়া উঠে উগ্র। প্রথম হইতে সে স্তব্ধ হইয়া যায়। দলের লোকেরাও বুঝিতে পারে আজ লাগিল। বসন্ত এবং প্রৌঢ়া বুঝিতে পারে সর্বাগ্রে। প্রৌঢ়া বলে, বসন। ইঙ্গিত করিয়া সে হাসে। বসন্ত উত্তর দেয়, হ্যাঁ মাসি। সে আসর হইতে বাহির হইয়া যায়। সেখান হইতে নিতাইকে ডাকে, শোনো। প্রৌঢ়া তাহাকে সচেতন করিয়া দেয়, বাবা ডাকছে তোমাকে, বাবা গো। নিতাই চমকিয়া উঠে, তারপর গম্ভীর মুখেই বাহির হইয়া যায়। বসন্তের কাছে আসিয়া দাঁড়াইয়া হাত বাড়ায়। সে জানে কিসের জন্য বসন্ত তাহাকে ডাকিয়াছে। গ্লাস পরিপূর্ণ করিয়া বসন্ত মদ ঢালিয়া তাহার হাতে তুলিয়া দেয়। নিঃশেষ করিয়া গ্লাস ফিরাইয়া দিয়া নিতাই আসিয়া আসরে বসে আর এক চেহারা লইয়া। তারপর রাত্রির অগ্রগতির সঙ্গে সঙ্গে আসর মাতিতে থাকে, খেউরে অশ্লীলতায়। প্রতি আসরের পূর্বেই বসন্ত পরিপূর্ণ গ্লাস মদ তুলিয়া দেয় তাহার হাতে। সে খায়, মধ্যে মধ্যে নিজে ঢালিয়া বসন্তকে খাওয়ায়। বসন্তর মুখেও হাসি ফুটিয়া ওঠে। সেদিন আসরে আর কিছু বাকি থাকে না। নিতাইয়ের রক্তের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেদিন মদের বিশেষ স্পর্শ জাগিয়া ওঠে, তাহার জন্মলব্ধ বংশধারার বিষ। সমাজের আবর্জনা স্তূপের মধ্য হইতে যে বিষ, সমাজের আবর্জনার স্তূপের মধ্য হইতে যে বিষ শৈশবে তাহার মধ্যে সঞ্চারিত হইয়াছিল, সে বিষ তাহার মধ্যে জাগিয়া ওঠে রক্তবীজের মতো। ভাষায়, ভাবে, ভঙ্গিতে অশ্লীল কদর্য কোনো কিছুই তাহার মুখে বাঁধে না। শুধু তাই নয়,
সেদিন সে এমন উগ্র হইয়া উঠে যে সামান্য কারণেই যে কোনো লোকের সহিত ঝগড়া বাঁধাইয়া তাহাকে মারিতে উদ্যত হয়। প্রৌঢ় সেদিন দলের লোককে সাবধান করে, বলে, হাতি আজ মেতেছে বাবা, তোরা একটুকুন সমীহ করে শুয়ে থাক। তোরা সব কত সময় কত বলিস, ও তো সব সয়। নির্মলা হাসিয়া বলে, মাহুতকে মাহুত বলো মাসি। প্রৌঢ়া হাসে, সে বসন্তের দিকে চায়, বসন্ত হাসে। এমন দিনে বসন্তের সে হাসি অদ্ভুত হাসি। বসন্তের মুখে এই হাসি দেখিয়া নির্মলা খিলখিল করিয়া হাসে, বলে, কিলো, হাসতে গিয়ে যে গলে পড়েছিস বসন। বসন্তের মস্তিষ্কেও মদের নেশা, চোখ তাহার ঢুলু ঢুলু করে। সে তবু হাসে, কারণ এমন দিনটি তাহার বহু প্রত্যাশার দিন। এমন দিনে নিতাই বসন্তকে পরিপূর্ণভাবে ধরা দেয়। বসন্তকে লইয়া সে অথির হইয়া উঠে। সবল বাহুর দোলায় বসন্তকে তুলিয়া লইয়া দোলায়। কখনো কখনো শিশুর মতো উপরের দিকে ছুঁড়িয়া দিয়া আবার ধরিয়া লয়। মাথার উপর বসন্তকে তুলিয়া লইয়া নিজে নাচে। বসন্ত নির্জীবের মতো ক্লান্ত হইয়া এলাইয়া পড়িলে তবে তাহার নিষ্কৃতি। তবু এমন দিনটি বসন্তের বহু প্রত্যাশার দিন। সহজ শান্ত নিতাই আরেক মানুষ। সে আদরে যত্নে বসন্তকে আকণ্ঠ নিমজ্জিত করিয়া রাখে, কিন্তু দাঁড়াইয়া থাকে বসন্তের নাগালের বাহিরে। তখন বসন্ত আপন হইতে তাহার গলা জড়াইয়া ধরিলে সে তাহাকে টানিয়া লয় না, আবার ঠেলিয়া সরাইয়াও দেয় না। তাহার মাথায় কিংবা পিঠে হাত বুলাইয়া দেয়। বসন্ত যেন কত ছেলে মানুষ, কিন্তু তাহাকে উপেক্ষাও করা যায় না, এমন পরম সমাদর আছে তাহার মধ্যে। বসন্ত ছুতানাতা করিয়া অভিমান করে, কাঁদে। নিতাই হাসিয়া তাহার চোখ মুছাইয়া দেয়, বলে, তুমি কাঁদলে আমি ব্যথা পাই বসন। তারপর গুনগুন করিয়া গান ধরে, তোমার চোখে জল দেখিলে সারা ভুবন আধার দেখি, তুমি আমার প্রাণের অধিক, জেনেও তাহা জানো না কি। সঙ্গে সঙ্গে বলে, বলো সত্যি কিনা। বসন্ত মনে মনে খুশি হয়, মুখে তাহার হাসি ফোটে। নিজেই চোখ মুছিয়া সে বলে, বলবো না। হ্যাঁ, কোকিল বটে আমার, বাহারের গান হয়েছে, শেষ করো, নিকে রাখো। কিন্তু শেষও হয় না, লিখিয়া রাখাও হয় না, অসমাপ্ত গানগুলা হারাইয়া যায়। এই সেদিন একদিন নিতাই যে গানটি গাহিল, সে গানটি শুনিয়া বসন্তের কান্না দ্বিগুণ হইয়া উঠিল। নিতাইয়ের মনে পড়িয়া গেল বসন্তের সেই প্রথম রূপ। বসন্তর চোখে সে কি প্রখর চাহনি সে দেখিয়াছিল, আজ সেই বসন্তই কাঁদিতেছে। নিতাই হাসিয়া গান ধরিয়া দিল, সে আগুন তোমার গেল কোথা শুধাই তোমারে, ও তোমার নয়ন কোণে আগুন ছিল, জ্বলত ধিকি ধিকি হে, আয়নাতে মুখ দেখতে গিয়ে দেখনি কি সখী হে। ও হায়, সে আগুন আজ জল হল কি পুরাইয়ে আমারে, শুধাই তোমারে। গান শুনিয়া বসন্তের কান্না দ্বিগুণ হইয়া উঠিল। অনেক সাধ্য সাধনা করিয়া তবে বসন্ত ক্ষান্ত হইল। পরদিন সকালে উঠিয়াই কিন্তু বলিল, গানটি শেষ করো, আমি শিখে তবে উঠব। তারপর বলিল, তোমাকে চর মেরেছিলাম, সে কথা তুমি বলো নাই তাহলে। নিতাই বলিল, ভগবানের দিব্যি বসন। বাধা দিয়া বসন্ত বলিল, না না, আমি ঠাট্টা করছিলাম। আবার হাসিয়া বলিল, এই তো, তুমিও তো ঠাট্টা বুঝতে পারো না। বসন্ত তাহাকে অনেক শিখাইয়াছে। সে তাহাকে টপ্পা গান শিখাইয়াছে। টপ্পা গান নিতাইয়ের বড় ভালো লাগে। এই তো গান, পদাবলীর পিড়িতে এক, আর টপ্পার ভালোবাসা অন্য জিনিস, একেবারে খাঁটি ঘরোয়া পিড়িতি। টপ্পার সঙ্গে নিধুবাবুর নামও সে জানিয়াছে, বসন্তই বলিয়া দিয়াছে। মনে মনে সে নিধুবাবুকে হাজার বলিহারি দেয়, এই না হইলে গান, তারে ভুলিব কেমনে, প্রাণ সপিয়াছি যারে আপন জেনে, কিংবা ভালোবাসিবে বলে ভালোবাসিনে, আমার স্বভাবেই তোমা বই আর জানিনে। আহাহা, এ যেন মিছরির পানা। নিতাই মিছরির পানার সহিত তুলনা দেয়। নিতাইয়ের স্বাদ, সে এমনই গান বাঁধিবে। সে মরিয়া যাইবে, নতুন কবিয়াল নতুন ছোকরারা তাহার গান গাহিবে আর বলিবে, বাহবা বাহবা বাহবা। অহরহই তাহার মনে গানের কলি গুনগুন করে। আবার মধ্যে মধ্যে নিতাই কেমন উদাসীন হইয়া উঠে। মনে পড়িয়া যায় সে রেল স্টেশন, সেই তাহাকে। গ্রাম পথে চলিবার সময় দ্বিপ্রহরে দূরে পথের বাঁকে হঠাৎ রোদের ছটায় ঝকমক করিয়া উঠে স্বর্ণবিন্দুর মতো একটি বিন্দু। বাংলাদেশে পল্লী গ্রামে এই সময়টায় জল খাবারের সময়, গরু খুলিবার বেলা। এই সময় কৃষক বধূরা মাঠে যায় পুরুষের জল খাবার লইয়া। গৃহস্থ ঘরে দুধের যোগান দিবার সময়ও এই। মাঠের পথে, গ্রামের পথে ঘটি মাথায় চলন্ত কৃষক বধূদের রৌদ্র ছটাটা প্রতিবিম্বিত ঝকমকে বিন্দুটি দেখিলেই
নিতাইয়ের মন উদাস হইয়া উঠে। তাহার মনে পড়ে সেই কাশফুলের মাথায় সোনার টোপর। ঠাকুরজি, সঙ্গে সঙ্গে সব বিষাদ হইয়া যায়। এসব তাহার আর কিছুই ভালো লাগে না। ইচ্ছা হয় এইখান হইতেই সে ছুটিতে আরম্ভ করে, ফিরিয়া যায় তাহার সেই গ্রামে। কৃষ্ণচূড়ার তলাটিতে বসিয়া রেললাইনের বাঁকের দিকে তাকাইয়া থাকে। সঙ্গে সঙ্গে মনে পড়ে তাহার সেই পুরনো বাঁধা গান, ও আমার মনের মানুষ গো, তোমার লাগি পথের ধারে বাঁধিলাম ঘর। না, পরক্ষণেই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, না, চাঁদ তুমি আকাশেই থাকো। ঠাকুরজি তুমি সুখে থাকো, সংসার তোমার সুখের হোক। আর ফিরিয়া যাইবারই বা তাহার সময় কই? 5 দিন আবার আসর বসিবে। এবার আর ঝুমুরদের কবিয়ালদের সঙ্গে পাল্লা নয়, আসল কবিয়ালের সঙ্গে পাল্লা। তারণ কবিয়াল, মহাদেব কবিয়াল, নূতন কবিয়ালের মতো দোস্তর মতো কবিয়ালের সঙ্গে পাল্লা হইবে। একটা মেলার আসরে কবিয়াল হিসেবে পাল্লা দিবার জন্য তাহাকে শুধু বায়না করিতে আসিয়াছিল। ঝুমুরদের সঙ্গে কোনো সংস্রবই নাই। তবু সে বলিয়াছে, উহারা ভিন্ন, তাহার দোহারের কাজ কেহ করিতে পারিবে না, সুতরাং উহারাও যাইবে। এ বায়নার পর দল চলিবে ধুলিয়ান অঞ্চলের দিকে। সে চলিয়া গেলে কি করিয়া চলিবে? দলটা কানা হইয়া যাইবে সে যে তাহারই বিশ্বাসঘাতকতা করা হইবে। তাছাড়া বসন্ত আছে, বসন্তকে সে কথা দিয়েছে, সে যতদিন বাঁচিয়া আছে ততদিন সে তো তাহাকে ছাড়িয়া যাইতে পারিবে না। মনে পড়ে গাঁটছড়া বাঁধার কথা। কথা আছে, যে কেহ একজন মরিলে তবে গাঁটছড়া খুলিয়া লইবে অপরজন। ভাবিতে ভাবিতেও সে শিহুরিয়া উঠে। বসন্তের মৃত্যু কামনা করিতেছে সে। না না, ঠাকুরজি, তুমি দূরেই থাকো, সুখেই থাকো, তোমার সঙ্গে দেখা হয়তো হইবে না। সে বসন্তের কালো কোকিল, যেখানে বসন্ত সেইখানে ছাড়া অন্য কোথাও যাইতে পারে না সে। বসন্ত বাঁচিয়া থাক, সে সুস্থ হইয়া উঠুক, বসন্তকে লইয়াই এ জীবনটা সে কাটাইয়া দিবে। এ তো কয়দিনের জীবন, কয়টা দিন। ইহার মধ্যে বসন্তকে ভালোবাসিয়াই কি ভালোবাসা শেষ করিতে পারিবে সে? ইহার পর আবার ঠাকুরজিকে ভালোবাসিবে? এমনি করিয়াই তো একদিন ঠাকুরজিকে ছাড়িয়া, তাহাকে ভালোবাসার লীলাটা অসমাপ্ত রাখিয়া চলিয়া আসিয়া বসন্তকে পাইয়াছে, তাহাকে ভালোবাসিতে শুরু করিয়াছে। আবার বসন্তকে ছাড়িয়া ঠাকুরজির কাছে? না, এই ভালো। তবু তাহার ভালো লাগে না। সে দল হইতে বাহির হইয়া গিয়া মাঠে বসিয়া থাকে। কখনো আপনি একসময় চকিত হইয়া উঠিয়া ফিরিয়া আসে, কখনো বা দল হইতে কেহ যায়, ডাকিয়া আনে। বসন্ত বলে, এই দেখো, এইবার তুমি খেপে যাবে। নিতাই নিবিষ্ট চিত্ততার মধ্যেই হাসে। কেনে, কি হলো? সকাল থেকে মাঠে মাঠে ঘুরে এলে, খেতে দিতে হবে না? ভারী ভালো কলি মনে এসেছে বসন, শোনো। না, এখন নাও দিকিনি। না, আগে শোনো, বলিয়াই সঙ্গে সঙ্গে সুর ভাজি আরম্ভ করে। এই খেদ আমার মনে মনে, ভালোবেসে মিটল না আশা, কুলালো নাই জীবনে। হায়, জীবন এত ছোট কেনে এই ভুবনে। মুহূর্তে একটা কাণ্ড ঘটিয়া গেল। বসন্ত স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া গান শুনিতেছিল। গানটা শুনিয়া সে যেন পাথর হইয়া গেল। নিতাই সচকিত হইয়া প্রশ্ন করিল, বসন, কি হল বসন, বসন? ধীরে ধীরে 2 চোখের কোণ হইতে 2টি জলের ধারা গড়াইয়া আসিল বসনের। সে বলিল, এ গান তুমি কেন লিখলে কবিয়াল? কেনে বসন? ক্লান্ত বিষণ্ণ কণ্ঠে সে বলিল, আমি তো এখন ভালো আছি কবিয়াল, তবে তুমি কেন লিখলে? কেন তোমার মনে হল জীবনে তো ছোট কেনে? অকারণে নিতাইয়ের বুকটা ধড়াস করিয়া উঠিল। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি। পড়ছিলাম এর 6ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।